আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করে একবারে খাওয়ার টেবিলে যেতে পারি। এই প্রশ্নোত্তর পর্বে আমরা কিছু প্রশ্ন এখানে পেয়েছি, আর দুই চারজন যারা কমেন্ট করতে চান বা কিছু বক্তব্য রাখতে চান তাদেরকে আমি সুযোগ দেব এক এক করে। আপনারা যদি একটু হাত খাড়া করেন আমি একটু দেখতে চাই কয়জন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন, 15 জন। 15 জন হলে পরে আমরা দেখছি, যদি আপনারা আমাদের সময় এখন হচ্ছে 2টো বাজতে 10 মিনিট বাকি, আমরা একটা সিদ্ধান্ত নেই কোন সময় পর্যন্ত আমরা, না সেটা ঠিক আছে, হ্যাঁ সেটা দিচ্ছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে হয় আমরা 1:15 পর্যন্ত 25 মিনিট এই প্রশ্নোত্তর পর্বটা রাখি। যদি সেটাই হয় তাহলে প্রতিজন 2 মিনিটের বেশি পাচ্ছেন না, এটা একটা রিজনেবল। এখন আমি আর 2 মিনিটের পরে যদি কেউ কথা বলেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব যাতে বন্ধ করে পরবর্তী বক্তাকে সুযোগটা করে দেন, ঠিক আছে? আমার এখানে প্রথমে একজন বয়স্ক ভদ্রলোক উনি আছেন, উনি একটু কথা, আপনি বলেন, আপনাকে দিচ্ছি, মাইক দিচ্ছি, আপনি বসুন। একটা মাইক, ওয়্যারলেস মাইকটা এদিকে দাও। না ওখানে না, আপনি ওখানে বসে কথা বলেন, আপনাকে মাইক দিচ্ছি আমি, আপনি বসেন ওখানে, আপনি ওখানে দাঁড়িয়ে কথা বলেন। আমি বললাম তো, আপনি ওখানে দাঁড়িয়ে, আপনি ওখানে বসে আপনি মাইকে কথা বলেন, ওখানে দাঁড়িয়ে কথা বলেন। না আমি এমনি দিয়ে বলুন, 2 মিনিট কথা বলুন, আপনার পরিচয়টা দিয়ে দিন। আমি 69-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের ছোট ভাই। আমি লেফটেন্যান্ট জেনারেল আমিনুল হক ওনার বক্তব্য শুনে আমি এখানে দাঁড়াইছি। আমি বললাম তো, আমি ডাক্তার নুরুজ্জামান, আমি স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর ছিলাম, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ছিলাম। আমার একটু কয়েক বছর আগে আমার স্ট্রোক করেছিল, আমি কথা বলতে একটু স্ট্যামারিং হয়, তো এই জন্য আমার কথা একটু স্পষ্ট হইতে পারে। আমি অভিভূত, আমি একজন ছাত্রনেতা। আমি ঢাকা মেডিকেল কলেজের এই ছাত্র ইউনিয়ন ভার্সিটি গ্রুপ যেটা, সেটার আমি সভাপতি ছিলাম, ঢাকা মেডিকেলের সভাপতি ছিলাম। আমি অনর্গসী বক্তা, কিন্তু আমি স্ট্রোক করার পরে বলতে পারি না। আমি মৌলানা ভাসানীর পরে, কাজী জাফর আহমেদের পরে আমি যদি কোনো বক্তব্য শুনে থাকি, এই লেফটেন্যান্ট কর্নেল মুদাসের, আমি আই স্যালুট হিম এজ এ ব্রাদার অফ শহীদ আসাদ, আই স্যালুট হিম। এরপরে আমিনুল ইসলাম হক সাহেব যে শুরু করেছে, আমি আসাদের ভাই। গত 20শে জানুয়ারি আসাদ দিবস গেছে, আসাদ দিবসে অনেকের জিজ্ঞেস করছে আসাদ কে ছিল, বলতে পারে না। আগামী 50 বছরের পরে হাদিকে কেউ চিনবে না। আমার বক্তব্য হলো যে উনি যে শুরু করেছে, আপনারা যারা, আমি ইয়াদের কাছে, মিডিয়ার কাছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার কাছে আমি অনুরোধ করব যে যারা শহীদ হয়েছে, কোরআনে সূরা বাকারার মধ্যে আছে, শহীদদের তোমরা মৃত মনে করো না, শহীদরা কিয়ামত পর্যন্ত জীবিত, শহীদদের তোমরা মৃত মনে করো না। তো শহীদকে আমি জানি, আই ফিল ইট, যে আসাদ মারা যাওয়ার পরে উনি 26 বছরের যুবক ছিলেন, উনি হয়তো বিয়ে করতেন, তারপরে ছেলে মেয়ে হয়তো আমার মা বাবা খেদমত করতে পারতেন, কিন্তু উনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। আর আসাদ মারা যাওয়ার পরে, একটা পতাকার পরিবর্তন হয়েছে, একটা দেশের পরিবর্তন হয়েছে। পাকিস্তান
বাংলাদেশ হয়েছে, চাঁদ চাঁদ তারার যে পতাকা সেটা লাল সবুজের পতাকা হয়েছে। এবং আপনাদের এই যে লাল রক্ত, এটা লাল রক্ত, এটা ইয়ে না, সূর্য না। অনেকেই বলে এটা সূর্য, এটা সূর্য না, এটা লাল রক্ত। এই লাল রক্ত আসাদের, এই আসাদের শার্ট আমাদের প্রাণের পতাকা। হ্যাঁ, তো এটাই শেষ করছি আমি, যে হাতে তারপরে আরেকটা আছে আমার, আপনারা একজনও, আপনারা সব সৈনিক, একজনও আপনারা বিটিআর হত্যার কথা বলেন। একটু আপনাকে বলেছিলাম 2 BTR মিনিট, হত্যার আপনাকে কথা বলেন, BTR একটু হত্যার শর্ট বিচার করতে হবে। চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, Thank you very much. ধন্যবাদ। আচ্ছা, আমি পেছনে কর্নেল হাসনাত, ওইটা একটু আপনি একটু আসবে আপনার কাছে, মাইকটা একটু দেন। আমি একটা সিকোয়েন্স ফলো করি। হাসনাত, কাইন্ডলি লিমিটেড উইদিন 2 মিনিটস, হ্যাঁ, বি রেসপেক্টফুল। থ্যাংক ইউ। হাসিনুর, সরি হাসিনুর। বিসমিল্লাহির রহিম। আমরা সবাই কথা বলছি, আমরা জাতীয় ঐক্য প্রত্যাশা, আমরা বাঙালি জাতি, 99% লোক আমরা বাঙালি, এটাই বড় ঐক্য। আমাদের যোদ্ধা আছে কিন্তু নেতা নাই, আমাদের নেতা সৃষ্টি করতে হবে। আমরা বিদেশি প্রভুর কথা শুনবো না, আমাদের যথেষ্ট বিজ্ঞ ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে আমরা দেশ গড়ব। আমরা পরিষ্কার করে বলতে হবে, আমরা ভারতের আধিপত্য চাই না, তাদের কোনো প্রেসক্রিপশন আমরা শুনবো না, আমাদের যা আছে তা নিয়ে আমরা চলবো। এখানে আমাদের অনেক, সবাই আমরা হাতিকে পছন্দ করি, নতুন কোনো ন্যারেটিভ আমরা পাচ্ছি না, অতীতের কথা নিয়ে আমরা আগামী ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমাদের নতুন প্রজন্ম আছে, আমাদের অভিজ্ঞতা আছে, এই সংমিশ্রণে আমরা নতুন দেশ গড়ব। এখানে কারো ন্যারেটিভ, কারো প্রেসক্রিপশন শুনবো না, আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি দেশটা আমাদের মতো করে চলবো। আগামী একটা নির্বাচন, আমাদের সেনাবাহিনী একদম শেষ প্রান্তে চলে গেছি আমরা, এখান থেকে আমি উত্তরণ করতে হবে। কোনো বদনাম আমরা নিব না, কোনো দলের হয়ে কাজ করবো না। সেনাবাহিনী, পুলিশ এগুলো দেশের, কোনো দলের না। এই জায়গা হইতে পরিষ্কার। আমার বক্তব্য মূল বিষয়টা শেষ। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ, খুব ভালো। পরবর্তীতে জাকারিয়া, 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, আমার দুটো প্রত্যাশা। এক, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে 2 বড় দলের 2 নেতা জাতীয় টেলিভিশনে এসে বলবে আমরা নির্বাচনে কোনো অনিয়ম করব না। এইটা যদি ঘোষণা দিতে পারে তাহলে সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক উৎসবমুখ নির্বাচন হবে। এবং আরেকটা ঘোষণা দিতে হবে, আমরা এই নির্বাচনের পরে জনগণের ম্যান্ডেট মেনে নিব। যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। এই ওয়াদা জাতির কাছে দিতে হবে বড় 2 দলের বড় 2 নেতাকে এসে। তাহলে অতীতে নির্বাচন যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংসের জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল, আমরা সবাই তা জানি। এরা এবার যা করবেন না, আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি না। তবে সেনা প্রধানের ঘোষণাকে আমরা বিশ্বাস করতে পারি এবং আমরা মনে করি সেনাবাহিনী যদি ইচ্ছা করে তাহলে এদেশে সুস্থ, সুন্দর, রক্তপাতহীন, গন্ডগোলবিহীন নির্বাচন হবে। কিন্তু সাথে সাথে 2 পার্টির নেতাকে এসে টেলিভিশনে 18 কোটি মানুষের কাছে এই ওয়াদা করতে হবে, তাহলে 24 জুলাইয়ের রক্ত বৃথা যাবে না। রক্তের ঋণ পরিশোধ করতে হবে এই 2 পার্টির 2 দলের নেতাকে। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ। আমি ইয়াং, হ্যাঁ, জেনজির, এই যে সামনে মাইকটা নিয়ে আসো, এনাকে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমার নাম রাইয়ান হোসেন। আমি ইউনিভার্সিটি অফ নটিংহামে পিএইচডি করছি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন লেকচারার। আমার ছাত্র ইকরাম এখানে বসে আছে, এর থেকে বড় গর্বের কিছু আমার আর হতে পারে না। আর দিলারা চৌধুরী ম্যাডামদের মতনকে দেখে আমরা
পড়ালেখা করছি, এগিয়ে যাচ্ছি বাংলাদেশের জন্য। তো আমার প্রশ্ন দুইটা জিনিস নিয়ে আমি প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে, শত্রু বানানোর রাজনীতি কবে শেষ হবে বাংলাদেশে? আমরা এবং আমাদের ছাত্ররা যখন এগিয়ে এসেছিল, কিছু কিছু কর্মের জন্য আমাদেরকে শত্রু বানানোর যে রাজনীতি চলছে, যতদিন এটা শেষ না হবে ততদিন নতুন রাজনীতিতে আমাদের অংশগ্রহণ বাড়বে না। সেটা একটা মেইন জিনিস, অবজারভেশন আমার। এবং প্রশ্নটা আমার প্যানেলের কাছে, যিনি উত্তর দিতে চান, অনেকে বলেছেন যে সরকার কি কি এক্সপেকটেশন করতে চায়, কি কি ফুলফিল করা উচিত। আমার প্রশ্ন হবে, বিরোধী দলের রাজনীতির কি করা উচিত? বিকজ যেই দলই ক্ষমতায় আসুক, আরেকজন তো বিরোধী দলে যাবেন। তাদের রোলটা কি হওয়া উচিত বাংলাদেশের প্রতি? তারা কীভাবে কনস্ট্রাকটিভ ডিবেটটা প্লেস করতে পারে, কিভাবে মানুষকে রিপ্রেজেন্ট করতে পারে? যদি যেই দলই বিরোধী দলে যাবে, সেই দলকেও তো একটা মানসিকতা নিয়ে যেতে হবে যে আমার প্রপোজালগুলো কি, সেটা মানুষের অ্যাকসেপ্টেবিলিটিটাও থাকতে হবে বিরোধী দলের প্রতি। সেটা আমার প্রশ্ন প্যানেলের কাছে, যে বিরোধী দলের রাজনীতিটা কি হওয়া উচিত আগামী দিনে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। মাইকটাকে একটু স্যার। এক সেকেন্ড। ও ইসলাম, না মিজান, স্যার, তোমার কাছে মাইক আছে? আমার কাছে মাইক আছে স্যার। আমি জাস্ট খালি আপনারা যে জাতীয় ঐক্য এবং প্রত্যাশার কথা বললেন, আমরা যদি একটু রুট কজে যাই, গত 55 বছর ধরে ডেলিবারেটলি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হলো, আমাদের মধ্যে ব্যভিচার অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হলো, আমাদের মধ্যে মাদক ঢুকিয়ে দেওয়া হলো, আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো, আমাদের মধ্যে ছাত্র শিক্ষকের মানে সম্মানের জায়গাটা নষ্ট করে দেওয়া হলো, আমাদের মধ্যে শ্রমিক এবং মালিকের মধ্যে ঐক্যের জায়গাটা নষ্ট করে দেওয়া হলো, আমাদের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করলো, আমাদের মধ্যে করাপশনকে প্রমোট করা হলো, আমাদের মধ্যে যে পলিটিক্যাল বৈপরীত্য তৈরি করা হলো। এইগুলোর যদি আমরা মানে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ যে সলিউশনগুলো আছে, সেইগুলোর কথাগুলো যদি আপনারা একটু কনসিডার না করেন, এই দেশকে কিন্তু আপনি ঘোরাতে পারবেন না। সেই স্টিয়ারিংটা এবং জাতীয় নেতৃত্বকে এইগুলোকে অ্যাড্রেস করতে হবে, নাহলে কিন্তু আমরা নিজেদের পায়ের উপরে দাঁড়াতে পারবো না। এই বিষয়ে আপনাদের যে বিজ্ঞ আলোচক আছেন, তারা যদি কিছু আলো বা বর্ষণ করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস বলতে চাই আর রেজোনেট করতে চাই, যে আমরা জাতিগতভাবে দিলারা চৌধুরী উনি বলেছেন, প্রফেসর দিলারা চৌধুরী, যে আমরা 98%ই হোমোজেনিয়াস একটা নেশন। কাজে এটা আমাদের ডিএনএতে আছে, ঐক্য আমাদের ডিএনএতে আছে। এবং মিজানের কথায় বোঝা গেল যে কিছু ফ্যাক্টরস এবং কিছু অ্যাক্টার্স আছে। এই ফ্যাক্টরস এবং অ্যাক্টার্সের জন্য বারে বারে আমাদের ঐক্য বিনষ্ট হয়েছে। আমি এখন ব্যারিস্টার সরোয়ার, মাইকটা 2 মিনিট। সরোয়ার স্যার 2 মিনিট, আমি 1 মিনিটে বলবো স্যার। আচ্ছা, ভেরি গুড। 1 মিনিটে বলবো, যেহেতু নির্বাচনের কথা আসছে, আমি মনে করি আমাদের যে অসুস্থ পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছে, যেটা প্রফেসর দিলারা বলেছেন, যে একটা কালচার হলো যে রাজনীতির নামে যে লুটেরাতন্ত্র মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছে, এইটা সাথে আমাদের যে ন্যায় বিচার হচ্ছে না, বিচারহীন একটা সমাজ সৃষ্টি হয়েছে। যারা ক্ষমতায় থাকে তাদের দুর্নীতি সব সুপ্রিম কোর্ট থেকে এইখান থেকে টেকনিক্যাল কারণে বাদ পড়ে যায়। সো আমাদের এখানে শপথ নিতে হবে যে কোনোভাবে চোর ডাকাত গুন্ডা বদমাইশ লুটেরাতন্ত্র সংসদে না যেতে পারে। আজকে যে প্রশ্নটা আসছে সেইটা অ্যাড্রেস করার একটা সুযোগ আসছিল, যে মানি লন্ডারার, ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিক, তাদেরকে রাজনৈতিক দলই বাদ দিয়ে একটা কোয়ালিটি পলিটিক্স শুরু করতে পারত। সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা সচেতন মানুষ আছে, এই যে যাতে কোনোভাবে দুশ্চরিত্র এবং লুটেরা চরিত্রের লোক সংসদে না যেতে পারে, সেইখানে সজাগ হতে হবে। এবং আমি এই প্রস্তাবের সাথেও একমত, বড় রাজনৈতিক দলের নেতৃত্ব জাতীয় টেলিভিশনে এসে 3টা ডিবেট করা উচিত, একটা না 3টা ডিবেট, যেটা আমরা উন্নত গণতন্ত্রে দেখেছি। তাহলে জনগণের কাছে একটা কমিটমেন্ট দেবে এবং ওই কমিটমেন্ট বাউন্ড থাকবে। যাই সরকারে যাক না কেন, দিলারা ম্যাডামের সাথে আমি একমত হয়ে বলবো, তাদের যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে, তারা যাতে রাজতন্ত্র কায়েম না করতে পারে। সেই ক্ষেত্রে আমরা জনগণ, সংবিধানের জনগণ আমরা দেশের মালিক, আমাদের মালিকানা বজায় রাখতে হবে।
আমি কি পাবো, আমার নেতা কোটি কোটি টাকা চুরি করুক, আমি 10 টাকা পাইলেই চুপ থাকবো, এই মেন্টালিটি থেকে আমাদের সরে আসতে হবে। রাজনীতির নামে যে একটা দুর্বৃত্তায়িত সমাজ সৃষ্টি হয়েছে, একটা লুটেরাতন্ত্র সমাজ সৃষ্টি হয়েছে, সেইখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো এই লুটেরাতন্ত্রের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি আমাদের কথা বলে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। একটু একটু অপেক্ষা। 10 সেকেন্ড দিচ্ছি। আফসারি, আপনার পরে আমি সামনে যে ভদ্রলোক বসে আছেন মাইকটা যেন তাকে দেওয়া হয়। 2 মিনিট আপনার জন্য। জি, আমার জন্য 2 মিনিট লাগবে না স্যার। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি প্রথম এরকম একটা অনুষ্ঠান করার জন্য, এবং আশা করি আপনারা ঘন ঘন এই অনুষ্ঠান করবেন, শুধু নির্বাচন নিয়ে নয়, সারা দেশকে আমরা অনেক কিছু দেওয়ার মতো এখানে আমরা আছি। সো আমরা এই আয়োজনটা যেন রেগুলার করি। আপনাকে ধন্যবাদ। আমি 2008-এ নির্বাচন করেছিলাম ঢাকা 18 এবং গাজীপুরে। ওখানে একটা স্লোগান দিয়েছিলাম এলাকায়, সেটা আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়ে শেষ করতে চাই। না হই ভারত, না হই পাক, বাংলাদেশটাই আমার থাক। ধন্যবাদ। জি, আপনি আমি আগামী 9 তারিখ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির আমাদের জাতীয় কনভেনশনে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি, আপনারা সকলেই সম্মানিত ব্যক্তি, আমি মঞ্চে যারা বসে আছেন একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন। মুখে এক অন্তর আরেক, এর নাম মুনাফেক। মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করে না। এই রাওয়াতে আমি দেখেছি সেনাবাহিনীর অফিসাররা বলেছে বাংলাদেশে 3000 আসনে তারা জিতবে। আসন হলো 300, মাইকে ঘোষণা দিয়ে বলতেছে 3000 আসনে জিততে দেবো গা। এক একজনে কইতেছে আমি দল করুম, এত আসনে জিতবো। এই কথাগুলি না বইলা এই যে জাতীয় ঐক্য এবং প্রত্যাশা, যদি এইটাই আমাদের অন্তরের কথা হয়, তাইলে এই জাতির সমাধান আছে। যেখানে রাষ্ট্রের যে চুপু সে দুর্নীতিবাজ, সে যেখানে ডবল সিটিজেন, আমার এই মোবাইলে ডকুমেন্ট আছে। এই যে ডক্টর ইউনূস, সেই দেশটাকে শ্বাস করে দিল আপনার, তার একটা সিন্ডিকেট লইয়া। এই কথাগুলি আপনারা বলেন না। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 57 জন সেনা অফিসার মারা যায় নাই, বিটিআরে মারা গেছে। আপনারা এখন মিছিল নিয়ে বাড়ুন না। তাই আপনাদের এখানে আসছি, অনেক সময় ব্যয় করছি, এত সময় আমি কোনো ব্যয় করি না। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা এই মুনাফিকে কেউ করেন না, মহান স্রষ্টা ক্ষমা করবে না। সৃষ্টির উদ্দেশ্যকে যদি আমরা বিশ্বাস করি, তাইলে আমাদেরকে শপথ নিতে হবে জাতীয় ঐক্যের সরকার দরকার। রাষ্ট্রের মূল 5টা অর্গান অচল হয়ে গেলে দেশ চলতে পারে না। একটা হইল বিচার বিভাগ, একটা সিভিল ব্যুরোক্রেসি, একটা হলো ফিনান্সিয়াল ইনস্টিটিউট, একটা সেনাবাহিনী, একটা পুলিশ। এই 5টা অর্গান দেশের ধ্বংস হয়ে গেছে গা। সেই দেশ আল্লাহর ফেরেশতা চালাইতে পারবে না। ধন্যবাদ। সেই জন্য আপনারা যে জাতীয় ঐক্যের কথা বলছেন, সেই ঐক্যের জন্য আপনারা ডাক দেন। আমি এই সোমবারে এই জাতীয় কনভেনশনের পরে বাংলাদেশে মজলুম সম্মেলন করব। আপনাদের মতো এই টাইপ উট করা এই 13% শিক্ষিত জাতীয় বেঈমানদের কারণে আজকে এই শহীদ মুক্তিযুদ্ধ হইয়া আমি প্রতিদিন নামাজ পড়া আল্লাহর কাছে বলি যে আল্লাহ আজকে রাত্রে তুমি আমার মৃত্যু দাও। এই মুনাফিকগুলির এই কারখানায় আমি আর আসতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখানে যারা প্রশ্ন বা মতামত দিচ্ছেন, এটার জন্য আপনারা মনে রাখবেন ব্যক্তিগতভাবে ওনার এটা স্পষ্টতই একটা ব্যক্তিগত মতামত, অভিমত। এটাকে কোনোভাবেই কোনো সংগঠনের মতামত হিসেবে আমরা জানি না নেই। আচ্ছা, এখন আর 2 জন বা আমি, হ্যাঁ, একজন মহিলা করেছেন। মহিলাকে দাও এটাই। আপনি আপনার পরিচয়টা দিয়ে তারপরে বলুন।
আসসালামু আলাইকুম, আমি জিন্নাত আরা ইফা। আমি একজন লেখিকা, উদ্যোক্তা এবং বিভিন্ন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন পত্রিকার উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছি। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বেশি বড় করব না কথা। আমরা এখানে যোগ্য নেতার কথা বারবার বলি, কিন্তু কেউ কখনো যোগ্য নেতার যে বৈশিষ্ট্যের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেগুলো সংযোজন করি না। প্লিজ এটা নোট করবেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম থাকতে হবে, এটার বিস্তারিত আমরা সবাই জানি। দ্বিতীয়টা হচ্ছে বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগকে অবশ্যই আলাদা করতে হবে। নেতা তখনই আপনি সফল হবেন দেশ পরিচালনার জন্য যখন আপনি বিচার বিভাগকে স্বাধীনতা প্রদান করবেন এবং প্রশাসন বিভাগকে আপনি স্বার্থে ব্যবহার করবেন এবং এটাকে আপনি মুক্ত রাখবেন। আজকে হাদির কথা বলা হচ্ছে, হাদির ছবিটা এখানে দেখে আমি আজকে হাদির কথা বলতে বাধ্য হলাম। এবং যমুনা কেন ঘেরাও হবে? যমুনা ঘেরাও হওয়ার কথা না। আমি ইফা রাস্তায় গেলাম, কেন হত্যা হবো? আমার স্বাধীন দেশে প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার হত্যার বিচার নিশ্চিত করতে হবে, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আর তৃতীয়ত কথা হচ্ছে যে বিচার কেন আমি পাবো না, সেটা হচ্ছে আরেকটা কথা। যমুনায় কেন যেতে হয়েছে? কারণ পিঠ দেয়ালে ঠেকে গেছে। হাদি এখন এমন এক প্রতীক, হাদি বর্তমান বাংলাদেশের বিচারের প্রতীক হয়েছে। হাদির বিচার হওয়া মানে এখন বিশ্বাস করতেছে জেনজি এবং আমরা যে সারা বাংলাদেশের বিচার হবে, হত্যা গুম খুন হবে না। তৃতীয় কথা আমি যেটা বলবো, আমাদের বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে প্রশাসনিক যারা আছেন তারা দয়া করে আপনারা কেউ ঐক্য নষ্ট করবেন না। আমাদের খুব কষ্ট হয় আমরা যারা নাগরিক বাংলাদেশের, যে কেন ঐক্য নষ্ট হবে। আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসা, গর্ব। তারা যেন কখনো শপথ না বলে। আমাদের দেশের যে সেনাবাহিনী আছেন বিশেষত, তারা হচ্ছে আমাদের দেশের গর্ব, তারা আমাদের দেশের সূর্য সন্তান। আরেকটা ব্যাপার প্লিজ কোট করবেন, সেটা হচ্ছে সবাই বলে ভারতের দাস দাসী। আমরা আমাদেরকে দাসত্ব করার জন্যই অনেক কিছু করেছে, সেই বিস্তারিত আমার না বলি। শুধু র বলেন, মুসাদ বলেন, কেন র মো আমার বাংলাদেশে প্রবেশ করলো? কার জন্য? আমি আমার দেশের দরজা কার জন্য খুলে দিয়েছি? নিশ্চয় আমি খুলে দিয়েছি। আমি বাংলাদেশের ব হয়ে আমি র মকে দরজা খুলে দিয়েছি। প্রশাসনে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের ম কারা। প্লিজ আমার লাস্ট একটা কোয়েশ্চেন, প্লিজ বাংলাদেশের বদেরকে ধরবেন এবং তাদের যে পানিশমেন্ট মুনাফিকি সেটা যেন না হয়। র পরে আগে বকে ঠিক করতে হবে। আর আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে, জাতীয় ঐক্য ও প্রত্যাশার জন্য আপনারা যে আয়োজন করেছেন সেটা খুব সুন্দর। আপনি নিজে এমন কোন বিষয়টা সংযোজন করবেন অথবা বর্জন করবেন এই দেশে জাতীয় ঐক্য ও প্রত্যাশার জন্য? নিশ্চয়ই আমরা জানি, আমি যা করি তার উপদেশ দিতে পারি, আমি যা করি না তার উপদেশ দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। খুবই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি প্রেসাইজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সেকেন্ড হেলাল প্লিজ, আপনি বলুন। আপনার পরিচয়টা দিবেন এবং 2 মিনিট সময় নেবেন। আসসালামু আলাইকুম, আমি রিটায়ার্ড এয়ার কমোডোর কাজী দেলোয়ার হোসেন, রাওয়া নাম্বার 2907। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আপনাদের বক্তব্য শুনেছি, মন দিয়ে সকলের বক্তব্য শুনেছি এবং যুগোপযোগী সময় উপযোগী নির্বাচন, জাতীয় ঐক্য প্রত্যাশা, এর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জ্ঞান গর্ব আলোচনা করেছেন, আমি সব কিছু শুনেছি। আমি সামান্য কিছু কথা বলবো। প্রথম বক্তা নির্বাচনের চ্যালেঞ্জ বলেছেন। এই সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সরকারের প্রশাসনের সকলেরই চরম নিরপেক্ষতা প্রয়োজন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে রাষ্ট্রের সরকার প্রধান বিশেষ একটা দলকে পক্ষপাতিত্ব করে নির্বাচন কমিশন ঋণ খেলাপিদেরকে মনোনয়নের সুযোগ করে দিয়ে এই চ্যালেঞ্জকে অবজ্ঞা করেছে। লেফটেন্যান্ট কর্নেল জোবায়রুল্লাহ বলেছেন যে চরিত্রের অধপতন হয়েছে। আমাদের চরিত্র অধপতন হয়েছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু উত্তরণের প্রত্যয় বা উত্তরণের পথ উনি বলেননি। ব্রিগেডিয়ার গনি বলেছেন যে আমরা একটা ন্যায়ভিত্তিক প্রাতিষ্ঠানিক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে পারছি না, কিন্তু রাষ্ট্র গড়তে হলে সকলকে নিয়ে এই অন্তর্ভুক্তি করতে হবে, আমাকেও করতে হবে। আমাকে আপনি পছন্দ করেন বা না করেন, আমি এই দেশের নাগরিক। অতীতকে উপেক্ষা করে, অতীতের গর্বকে হ্যায় করে আপনি ভবিষ্যতে ঐক্য গড়তে পারবেন না বলে আমি মনে করি। মিস্টার ইকরাম বলেছেন তার প্রত্যাশার কথা, দাবির কথা, আমি সম্পূর্ণ একমত। কিন্তু এই দাবি আদায়ের জন্য আপনি যে মব সৃষ্টি করবেন সেটাকে আমি সমর্থন করব না। এবং
প্রেস সেক্রেটারি যে মবকে প্রেশার গ্রুপ বলবে সেটা আমি সমর্থন করব না। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলবে বাংলাদেশে কোনো মব নাই সেটাকে আমি সমর্থন করব না। লেফটেন্যান্ট কর্নেল মুদাস্সির বলছেন নির্বাচনের কথা বলেছেন, উনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওনার অবদানকে, ওনার ত্যাগের বিনিময়ে আজকে আমি কথা বলতে পারছি, এই দেশ হয়েছে। কিন্তু ঐক্য হতে হবে সকলকে নিয়ে, কাউকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না। ঐক্য অর্থই হচ্ছে ছাড় দেওয়া। আমি অন্যায় করলে আমাকে বিচার করেন, আমাকে ছাড় দেন, আপনি অন্যায় করলে আপনাকে বিচার করেন, ছাড় দেন, তাহলে আমাদের ঐক্য হবে। এবং অধ্যাপক আমি জেনারেল আমিন স্যারের বক্তব্য শুনেছি, উনি অনেক অভিজ্ঞতা, সরকারের কেন্দ্রে ছিলেন, অনেক কিছু দেখতে পেরেছেন। আমাদের শ্রদ্ধা ভাজন, আমরা যদি তার বইটা পড়ি, অনুসরণ করি, তাহলে আমাদের জীবনকে আলোকিত করতে পারব। অধ্যাপক দেলারা যেমন বলেছেন ডক্টর ইউনূস এবং বিপ্লবীরা ভুল করেছেন, হ্যাঁ করেছেন, কিন্তু তারপরে তো সুযোগ ছিল। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে আমরা সকলের দায়িত্ব নিলাম, আপনারা আমার উপর ছেড়ে দেন, আমি আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গঠন করব। কিন্তু আমরা দেখেছি ঘর জ্বালাও, পোড়াও, বিনা বিচারে অ্যারেস্ট করে রাখা। বাংলাদেশে এখানে 1 লক্ষ লোক বিনা বিচারে আছেন। হাসিনা পালিয়ে গেছে, তার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী চলে গেছেন, ফাঁসি হয়েছে। ফাঁসি হলে হবে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা রাজনীতির সঙ্গে আপনাদের সঙ্গে একমত না। Can you please limit it now? আর সর্বশেষ আমি বলবো, Kindly. নির্বাচন ছাড়া কি অন্য কোনো পথ আছে? জাতীয় ঐক্য হবে কি করে হবে সে বিষয়ে আমরা কোনো দিক নির্দেশনা পাইনি। Thank you. আমরা Thank you. ঐক্য সকলকে নিয়ে করতে হবে। ধন্যবাদ আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক আযিমি সুলতানিক। আমি 30 সেকেন্ড সময় নেব। ইন্না শাইতানা কানা যায়ফা, শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল, আর মুনাফিকের জায়গা হচ্ছে আসফালিন মিনান নার। আমাদের সামনে আজকে আপনারা যে সুন্দর সময় উপযোগী যে টপিক নিয়ে আজকে সেমিনার করলেন, আমি দোয়া করি কাল কিয়ামতের সেই মুসিবতের দিন আপনাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়। আমি বিশেষভাবে দিলারা জামান ম্যাডামকে ওয়েলকাম জানাচ্ছি তার সুন্দর বক্তব্য এবং মুদাস্সির স্যারের জন্য এবং আমিনুল কবির স্যারের জন্য। আমি একটা কথা বলবো, আজকে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, সারা দুনিয়াতে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের কোনো বিকল্প নাই। আর এই ইলেকশন করতে পারে সশস্ত্র বাহিনীর সকল সদস্য যারা সার্ভিং এবং রিটায়ার্ড আছে, সেনাপ্রধান যদি একটা ঘোষণা দেয় আন্তরিকভাবে, যদি বলে দিল থেকে যে না আমরা এটা করবো, তবেই এটা সম্ভব। এছাড়া কোনো কারো শক্তি নাই এই ইলেকশনকে মন্ডল করে। দ্বিতীয়ত হইল সিইসিকে বলবো, আপনি এত ভীতু কেন মিয়া? চিফ ইলেকশন কমিশনার, আপনি আল্লাহকে ভয় করেন, মানুষকে কেন ভয় করেন? আরপিও মোতাবেক যে ক্যান্ডিডেটের নমিনেশন বাতিল করা দরকার, যে ঋণ খেলাপি, যে দ্বৈত নাগরিক, যে মানি লন্ডার, তারা ক্যান্সেল করে দেন। আদারওয়াইজ আপনার গলায় জুতোর বানা উঠবে। আচ্ছা, আমি কমান্ডার সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নেভি 10th লং কোর্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা স্যার আমি আপনার কাছে নাম দিয়েছিলাম স্যার। হ্যাঁ, এই মাইকটা ওনাকে দাও, ওনাকে দাও স্যার এদিকে আমি হ্যাঁ দিচ্ছি। শাহাদাত, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি কর্নেল ফেরদৌস আজিজ, 10 BMA লং কোর্স। আমি একজন মাঠের সৈনিক, এটাই আমার পরিচয়। আমি জোলাই যোদ্ধা, আহত জোলাই যোদ্ধা। আমার মাথায় 13টা সেলাই আছে, যারা কাছে আছেন তারা হয়তো দেখতে পারবেন এখান থেকে। আল্লাহ দয়া করেছেন তাই বেঁচে আছি। যাক, নিজের কথা বলতে আসি নাই। আমি যেটা বলতে চাচ্ছি, টোকাই সাগর মুরগি মিলনরা দেশ বিক্রি করে না, দেশ বিক্রি করে আমার আপনার মতো ভদ্রলোকরা, সুশীলরা, কোটটাই পরা ভদ্রলোকরা। তো এখন যেটা আমাদের প্রয়োজন, আমরা সবাই চলে যাব, আমাদের সন্তানরা থাকবে। আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সন্তানকে, আপনার স্ত্রীর চেয়েও হয়তো কোনো অংশে আপনি তাকে বেশি ভালোবাসেন। কেন? সে আপনার ঔরসজাত সন্তান, আপনি তার নিরাপত্তা চান। 5,000 কোটি টাকা তাকে ব্যাংক ব্যালেন্স 10টা বাড়ি দিয়ে গেলেই সে নিরাপদ থাকবে, এই গ্যারান্টি কি আল্লাহ আপনাকে দিয়েছে? আপনি মরে যাওয়ার পরে তার হাত থেকে যে সব ছিনিয়ে নেবে না? আপনি যদি অসুস্থ সমাজ রেখে যান, অসুস্থ সমাজ আপনার সন্তানের নিরাপত্তা হানি ঘটাবে। আপনার সন্তানকে যদি নিরাপদ রাখতে চান, তাহলে সুস্থ সমাজ আমাদের গড়তে হবে। এটা ছাড়া আপনি হয়তো কবরে গিয়ে মনে করবেন আমি শান্তিতে থাকবো, সন্তানকে এত এত টাকা দিয়ে যাচ্ছি। নো, সরি, এটা কখনোই সম্ভব না।
সুস্থ সমাজ গড়ার জন্য আমাদের দলমত নির্বিশেষে সবাইকেই কাজ করতে হবে। আর আমি যেটা প্রাণপণে বিশ্বাস করি, এ সোলজার ইজ এ সোলজার। আপনি যদি কালকে মন্ত্রীও হন, এমপিও হন, পলিটিক্স করেনও, যখন দেশের প্রশ্ন আসবে আপনার পার্টি থেকে আপনি আলাদা হয়ে যাবেন। আচ্ছা, একটু আপনি মাটিকে ধারণ করবেন আগে। লিমিট করেন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান নষ্ট করে গেছে হাসিনা শেখ। আচ্ছা, এখন সেই সময় হাসিনা শেখ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে, এগুলোকে আবার পুনরায় নির্মাণ করতে হবে। আর সেই জন্য সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে পারে আমার সেনাবাহিনী। ধন্যবাদ। যারা ইলেকশনে ডিউটি করবে, যদি 100% ইমানদারিতে ডিউটি করে, আমি বিশ্বাস করি অবশ্যই ইলেকশন সুষ্ঠু হবে। আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করবে, আপনারা সবাই জেনে রাখেন, জুতার মালা প্রতিটা জেলায় জেলায় রেডি আছে। আমি টক শোতে বলে দিয়েছি, আচ্ছা, এটা রেডি থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমাদের সময় স্বল্পতার জন্য এখানে স্যার, আচ্ছা, এখানে একজন বয়োজ্যেষ্ঠ আছেন। হ্যাঁ, শাহাদাত আছে, আমি আসবো। হ্যাঁ, এই দুটো কমেন্ট নিব, তারপরে এই সেশন হ্যাঁ আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুল হুদা মিলু চৌধুরী। আমি আজকের আপনাদের অনুষ্ঠান দেখে আই এম এ সিভিলিয়ান, আই এম এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অর্গানাইজেশন করি। কিন্তু আপনাদের আজকে যে রিসার্চ এবং যেটা দেখলাম RSS, দিস ইজ এ নিউ থিম টু মি। এই দেশের বিশ্বের সমস্ত দেশের যদি ইতিহাস পর্যালোচনা করা হয়, তাহলে তাদের স্বাধীনতা এবং দেশ গঠনের মূলে সিভিল অ্যান্ড মিলিটারি একত্র হয়ে একটা যৌথ লিডারশিপ দিয়েছে সেই সমস্ত দেশে। আজকে আমাদের দেশের আর্মিদের একটা হ্যাবিট আমি দেখি, ডুইং জব, ফিনিশিং জব, লিভিং অ্যালোন। বাট আজকে আমাদের এই সমস্ত জনসাধারণ, এরা সবাই চায় আপনারা সমাজ গঠনে পদচারণা করুন। We absolutely welcome your today's initiative. But 50 বছর গিয়েছে, আগামী 50 বছর কিভাবে গঠন করব, আপনাদের সেই ছেলেবেলেদের দিকে তাকান। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ হলো মাই সান, হোয়াট উইল বি দ্য সিচুয়েশন অফ মাই সান, অফ মাই গ্র্যান্ডসন। আমরা আগামী 50 বছরের সেই পরিকল্পনা নিয়ে, আপনাদের সেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা আমাদের এই যে জেনজির অভিভাবকত্বতা আপনারা গ্রহণ করুন, এদেরকে গাইড করুন, এদেরকে সত্যিকারের এই দেশ গঠনে তাদেরকে তৈরি করুন। আর আগামী সোমবার ঢাকা ইউনিভার্সিটি সিনেট ভবনে আমরা একটা দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির একটা মিটিং, একটা কনফারেন্স ডেকেছি। সেখানে আমাদের এই সরদার দুঃসাহেব থাকবে, আমাদের অনেক লোকজন সেখানে থাকবে। আপনাদের সকলকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আর একজন, হ্যাঁ, শাহাদাত। আসসালামু আলাইকুম। আমি রাওয়া 1758 লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত, অবসরপ্রাপ্ত। 2 মিনিট। আমার প্রথম প্রস্তাবনা সাহসিকতার সাথে বলতে চাই আমার শ্রদ্ধেয় আজকের সভাপতি কর্নেল হারুনকে। ওনাকে মঞ্চে পেয়ে আজকে যেভাবে আমরা উদ্বুদ্ধ হয়েছি, এভাবে আমরা ভবিষ্যতেও উদ্বুদ্ধ হতে চাই। আমি একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে বলছি, 2008 সালে অবসর গ্রহণের পর থেকে আজ পর্যন্ত 200-র উপরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে করেছি। আমি অবসর জীবনে শিক্ষকতা করি। এই রাওয়াতে অন্তত পক্ষে 15 বারের বেশি আমি বলেছিলাম যে রাওয়াতে একটা থিঙ্ক ট্যাঙ্ক হওয়া উচিত, এবং সর্বশেষ লিখিতভাবে দিয়েছিলাম এককভাবে মেজর জেনারেল ফেরদৌস সভাপতি থাকার সময়, ওনার সময় এবং মেজর আফসারের সময় এটা শুরু হয়। কিন্তু আমার ভয় হচ্ছে বিশেষ জায়গা থেকে একটা টেলিফোন আসতো, এই RRSF এর কার্যক্রম বন্ধ হয়ে যেত। আপনি কর্নেল হারুন যদি ওই ধরনের কোনো ইন্ডিকেশন যদি হয়ে যান, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ধিক্কারটা থাকবে আপনার উপরে। আমার প্রথম কথা হচ্ছে স্যার, প্রত্যাশা পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা থাকবে ফ্রিডম অফ স্পিচ
এটা আমি ব্যাখ্যা করব না, সবাই আমরা জানি। আমি কোনো কথা বললে জাতি যেন আমাকে নিরাপত্তা দেয়, আমাকে যেন কোনো বিশেষ গোষ্ঠী যেন, বিশেষ এজেন্সি যেন আমাকে থামাবার কোনো চেষ্টা না করে, যতক্ষণ পর্যন্ত আমি দেশপ্রেমের জন্য কথা বলবো, এই দেশকে সুসংগঠিত করার জন্য। আমার দ্বিতীয় প্রত্যাশা, রুল অফ ল থাকতেই হবে। তা না হলে দেশে যে অরাজকতা শুরু হয়েছে, যে যা খুশি তাই করবে, এটা আমি মেনে নিতে পারি না। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন না, পুরো দেশবাসী চায় নতুন সরকারকে দক্ষতার সাথে রুল অফ ল করতে হবে। আমার সর্বশেষ প্রত্যাশা, যদি আমাদের কখনো কোনো আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো কারণেই হোক, ফৌজদারি অথবা দেওয়ানি, যে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতেই যদি অ্যারেস্ট করা হয়, আমাদের দেশের প্রজ্ঞাপন জারি করা উচিত যে আমার আশেপাশের অন্তত পক্ষে 5টি পরিবারকে পুলিশ আমাকে দেখিয়ে নিয়ে যাবে, এই কারণে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, যেখান থেকেই হোক, বাসা থেকে হোক, রাস্তা থেকে হোক। শুধু তাই নয়, যেই কর্তৃপক্ষ অ্যারেস্ট করবে সেই কর্তৃপক্ষের বাইরে একটি নোটিশ বোর্ড থাকবে, ওই নোটিশ বোর্ডে লেখা থাকবে অত তারিখে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার বিরুদ্ধে খোঁজখবর নিতে গেলে এই নাম্বারে অথবা মুখের সাথে পাওয়া যায়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ শাহাদাত। আমার এখন যে সময়, এই সময়ের স্বল্পতার জন্য আমি আচ্ছা, আমরা আর দুটো আপনাকে, আরে প্লিজ ওনাকে দেন, কিন্তু 2 মিনিটের বেশি নয়। হ্যাঁ, I'll take less than 2 minutes. রাইট, প্লিজ আইডেন্টিফাই ইয়োরসেলফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেজর খলিলুন নবী, BA 929, রাওয়া নাম্বার 3132। প্রথমেই ধন্যবাদ জানাই কর্নেল হারুনকে এবং যারা আলোচনা করলেন এবং যারা মন্তব্য প্রকাশ করে আমাদেরকে আলোকিত করলেন, সকলকে ধন্যবাদ। প্রত্যাশা মৌলিক একটা বিষয়। দেখুন, আমি তো মনে করছি যে সব সমস্যার মূলে আমি, আর আপনিও যদি চিন্তা করেন দেখবেন আপনিও সেই সমস্যার মূলে। এইভাবে আমরা হয়ে গেছি সমস্যা। কীরকম? দেখুন, কথা আছে যে নিজের কাজ সর্বোত্তমভাবে সুসম্পন্ন করার নামই দেশপ্রেম। আইন কানুন কত কিছু আছে, 1974 থেকে নিয়ে অপারেশন সিলভার লাইনিং থেকে শুরু করে অনেক ইলেকশন দেশে, 94-এর মোজাম্বিকে ইলেকশন করেছি, আপনারা অনেকে করেছেন। সবাই জানেন অনেস্টি অফ পারপাস ইজ দ্য মেইন গাইডিং প্রিন্সিপল। কোনো কিছু আইন কানুন কাজ করে না যদি আপনি সৎ না হন। অনেস্টি অফ পারপাস যদি না থাকে কোনো কিছুই কাজ করবে না। আমরা কি করছি? নিজের স্বার্থের জন্য জাতীয় স্বার্থকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে সিকিম বানাতে ব্যস্ত হয়ে পড়েছি। তো আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা সঠিকভাবে সৎভাবে কাজ করি। খালি হাতে আসছি, খালি হাতে যাব, কিন্তু দেশপ্রেম সবার উপরে। আসুন এইটাই প্রত্যাশা করি যে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর একজন লাস্ট, ওই যে ক্যাপ। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা রিটায়ার্ড কমান্ডার এম এ রশিদ। আমার দুটি পয়েন্ট, একটা হলো ভোট। এখানে একটা লেখা আমি দেখেছিলাম যে ভোট ব্যক্তি নয়, দল নয়, ভোট দেব ব্যক্তিকে। আমি এইটার বিরোধিতা করছি। কারণ হলো, ব্যক্তি হিসাবে আমি যতই ভালো হই না কেন, সংসদে গিয়ে আমার ব্যক্তিগত যে মতামত সেটা প্রকাশ করার কোনো সিস্টেম নাই। সেখানেই আমাদেরকে খেয়াল করতে হবে। তাই আমি বলবো যে ব্যক্তি নয়, দলকে আমরা ভোট দেই। এই ব্যাপারে আমার একটা লেখার সামান্য কিছু পড়ে শোনাচ্ছি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। অতীতে এই প্রতিপাদ্য ঠেকাতে পারেনি আধিপত্য, তাই যেতে হবে ভোট কেন্দ্রে নতুন করে ভেবে চিনতে। দেশের বৃহত্তর স্বার্থে ব্যক্তি নয়, সবাই ভোট দিব দলকে। যে দল রুখে দাঁড়াতে পারবে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে।
এইটাই হলো আমার লেখার অংশবিশেষ। আরও লেখা আছে, ওটা আমি পড়তে যাচ্ছি না। আরেকটা জিনিস হলো, আমার পূর্ববর্তী বক্তা উনি যে বলে গেলেন সততা, এই সততা নিয়েও আমাদের এই ধরনের ইয়ে করা দরকার, আয়োজন করা দরকার, যেখানে সততা যদি প্রতিষ্ঠা লাভ না করতে পারে তাহলে আমাদের দেশে কোনো কিছুই করা সম্ভব হবে না বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এতক্ষণ আমরা কোনো প্রশ্ন পাই নাই, আর এখন আমাদের হাতে যে সময় আছে, আমি কয়েকটা প্রশ্ন এখানে এসছে, তার থেকে শুধু দুটো প্রশ্ন আমি দেখলাম কমন। একটা প্রশ্ন আমি জেনজি ইকরামকে দেব, আর একটা হলো হ্যাঁ পড়তে বলেছে, এটা তুমি রাখো। আর আরেকটা প্রশ্ন প্রফেসর দিলারা চৌধুরীকে করেছেন। আমি প্রথমে প্রফেসর দিলারা চৌধুরীকে অনুরোধ করব উনি যেন প্রশ্নের উত্তরটা দেন। ধন্যবাদ। আমি দুটো প্রশ্ন পেয়েছি। একটা প্রশ্ন, আপনার অনেকগুলি পয়েন্ট আছে। দ্বিতীয় প্রশ্নটা আমি আগে ডিল করি। কেন আপনি লিখেছেন, আপনি কি মনে করেন আগামী সরকার যদি 47, 71, 24 আকাঙ্ক্ষার মধ্যে সামঞ্জস্য আনতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ বিশৃঙ্খলার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, আমি মনে করি 47, 71 এবং 24-এর মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব। কারণ আপনার প্রত্যেকটা আন্দোলনই হয়েছে আপনার শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই শোষণ 48 সালে ছিল আপনার চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা প্রতিষ্ঠিত জমিদারদের শোষণ। সেখান থেকে আন্দোলন মুক্তি পাওয়ার জন্য 47 ঘটেছিল। 71 ঘটেছিল আবার যে দেশ গঠন করা হয়েছিল, সেখানে আবার অন্য ধরনের শোষণ হয়েছিল একই দেশের লোকের দ্বারা। সেটা তাহলে, এবং 24-এরটা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের দেশের ভিতরে, বাইরের কোনো শক্তি নয়, দেশের ভিতরে আপনার দমন পীড়ন, ইনইকুয়ালিটি, ইনজাস্টিস, এগুলি হয়েছিল সিংহভাগ জনগণের উপরে। মূল প্রতিপাদ্য বিষয় একই, একটি রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র গ্রহণ করা, যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, সামাজিক বিচার থাকবে। সুতরাং সামঞ্জস্য আনা কোনো কঠিন কিছু নয়। অনেকে মনে করতে পারে যে আমরা একটা আদর্শ থেকে আর একটা আদর্শে চলে যাচ্ছি, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ প্রত্যেকটা আন্দোলনের পিছনে মনে হয়েছে আমরা আদর্শ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না। কিন্তু এটা কোনো নতুন কিছু নয়। বহুদেশই আপনার একটা স্টেপ, মানে যেটা আপনার রাষ্ট্র গঠন, পলিটিক্যাল কমিউনিটি গঠনে সাহায্য করবে মূল ভিত্তি হিসাবে, সেটা আমরা খুঁজে পেয়েছি বলে আমি মনে করি 2024-এ। প্রথম প্রশ্নটা আপনি বলেছেন সার্বভৌমত্ব সুরক্ষা। সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আপনার এটার একটা থাকতে হয়, সেতু বন্ধন। সেটা হলো আপনার দেশের ভিতরে একটা সুদৃঢ় ডেমোক্রেটিক, মানে তৃণমূল প্রতিষ্ঠিত একজন গণতন্ত্র থাকতে হয়, যেখানে আপনার জনগণ একেবারে সুসংগঠিত কোর ইস্যুর উপরে, আর দেশের একটা প্রতিরক্ষা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হয়। সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা আপনার কার্যকর হয় যদি দেশের ভিতরে জনগণ আপনার ঐক্যবদ্ধ থাকে। যখন জনগণের শক্তি কাজ করে, তখন বাইরের শক্তি সেই দেশকে কাবু করতে পারে না। এটার অনেক ঐতিহাসিক উদাহরণ আছে। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল, তখন ভারতবর্ষ কতগুলি ছোট ছোট জনপদে বিভক্ত ছিল। যে সমস্ত জনপদগুলি জনগণের দ্বারা পরিচিত ছিল, তারা আপনার আলেকজান্ডারকে বাধা দিয়েছিল। আমরা পুরো ঘটনা জানি। সুতরাং ঐক্যবদ্ধ থাকাটা একটা সার্বভৌমত্ব রক্ষার একটা প্রধান উপাদান। আর আপনি বলেছেন একটি নতুন সংবিধান। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের একটা নতুন আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, এটা কিন্তু আমি মনে করি যে আমাদের সংবিধানের যে আপনার বিভিন্ন ধরনের আপনার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, বিভিন্ন ধরনের বিয়োগ সংযোজন হচ্ছে, এর চাইতে আমরা যদি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে একটা নতুন সংবিধান রচনা করতাম, তাহলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমাদের
ভালো হতো। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম চলতে হলে যে জাতীয় পলিটিক্যাল কালচার দরকার হয় সেটা আমাদের ভিতরে নাই। সুতরাং আমাদের একটা নতুন সংবিধানের খোঁজ করা উচিত ছিল বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আর একটা আপনি বলেছেন ন্যায় বিচার ও আইনের শাসন। ন্যায় বিচার ও আইনের শাসন আপনার সেরকম জনগণ যখন মালিক হয় এবং রাষ্ট্র যখন সংবিধান সেই জাতীয় ডেমোক্রেটিক সংবিধান দ্বারা পরিচালিত হয় তখন নিশ্চয়ই এই দুটা সম্ভব হয়। থ্যাংক ইউ, এইটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ। আর একটা আমার মনে হয় জেনজি, আমি মাইকটা তাকে দিচ্ছি। একজন টেক্সট পাঠিয়েছে যাতে অনুরোধ করে যে সে যেন এই কমেন্টটা পড়ে শোনায়। আমার সামনে যে প্রশ্নটা আছে তার প্রথম 3টি চরণ হচ্ছে একটি গানের লিরিক্সের, সো আমি ওই সুরেই বলবো। কি দেখার কথা কি শুনছি, কি শোনার কথা কি শুনছি, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 1971 থেকে 2026 পর্যন্ত প্রত্যাশাকেই খুঁজে চলেছি। প্রত্যাশা শুধু সেমিনারেই সীমাবদ্ধ থেকে গেল। সেমিনারের বিষয় ঐক্য ও প্রত্যাশা হওয়াতে এই দুইয়ের মধ্যে একটা প্রত্যাশা থেকেই গেল। যদি হতো জাতীয় ঐক্যের প্রত্যাশা, তা হতো প্রত্যাশা পূরণে সহায়ক। প্রত্যাশা যখন স্বপ্ন হয়ে যায় তখন স্বপ্ন হয়ে যায় আকাশ ছোঁয়া। প্রশ্ন হলো, জেনজি কি আকাশ ছুঁতে পারবে? যে প্রশ্নকর্তা এই প্রশ্নটা করেছেন তাকে আমি বলতে চাই, জেনজি শুধু আকাশ ছুঁতে পারবে না, জেনজি মহাকাশ পর্যন্ত ছুঁতে পারবে, ইউনিভার্স পর্যন্ত ছুঁতে পারবে, যদি আপনাদের মতো অভিভাবক আমাদের সাথে থাকে। আমাদের মধ্যে যেই জেদ, যেই মানসিক শক্তি, যেই সাহস আছে, সেগুলো আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তৈরি করিনি। আপনারা আমাদেরকে সাহায্য করেছেন অ্যাজ আওয়ার প্যারেন্টস, অ্যাজ আওয়ার টিচার্স। জুলাইয়ে যখন আন্দোলন হয় তখন শুধু জেনজি কিন্তু আন্দোলনে ছিল না, আমাদের কষ্ট দেখে আমাদের বাবা মাও কিন্তু আন্দোলনে জড়িত হয়েছিল। আমাদের এই ফরমেশন, এই সাহসকে যদি কেউ মব বলে ট্যাগ দেয় তাহলে আমরা আকাশ ছুঁতে পারবো না, মহাকাশ তো দূরে থাক। সুতরাং আমাদের এই দাবি বলি, প্রত্যাশা বলি, বিচার সুষ্ঠু এবং দ্রুত করার যেই ইচ্ছাগুলো আমরা প্রকাশ করি, সেগুলোতে যদি আমাদেরকে সাহায্য করা হয়, সেগুলো মব না, সেগুলো হবে জাতির ঐক্য এবং দেশের উন্নতির জন্য। সুতরাং শুধু আকাশ নয়, আমরা আকাশের থেকেও বড় কিছু ছুঁতে পারবো। কাজী নজরুল ইসলামের মতো ভুলক দুলক গোলক ভেদিয়া আমরা উপরে উঠবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষ করার আগে 1 মিনিট বা 2 মিনিট কথা বলার অনুরোধ চেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুদাসসির, যিনি আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় বক্তা। তো আমি ওনাকে দিলাম, এরপরে আমি অনুষ্ঠানের পরিসমাপ্তি করব। ধন্যবাদ। আমি কোনো বক্তব্য রাখার জন্য বলি নাই, আমি একটু ভোট অফ থ্যাঙ্ক দেওয়ার জন্য বলেছি আর কি। একটা জিনিস আমি একরমের কথায় লোভ সমন করতে পারছি না। একটা কথা সত্য হচ্ছে, যদি আমরা অনেকে হতাশ, আমার ব্যক্তিগত ধারণা এখন যে বর্তমানে যে অবস্থা, যে দুরবস্থা হচ্ছে গত 5 বছরে, এই জেনজির জুলাই আন্দোলনের ফলে এটা কথা সত্যি মানতে হবে, চুরি চামারি দুর্নীতি করা এবং অন্যাচার করা আগের মতো অত সহজ হবে না, এটা আমার মানি। যাই হোক, এটা আমার বিশ্বাস। আজকে যে অনুষ্ঠানটা, সেই জন্য আমি পুনরায় আপনাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে এই অনুষ্ঠানে যে আয়োজক, রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স তরফ থেকে যা RRSF বলা হয় সংক্ষেপে, মানে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরামকে ভূয়সী প্রশংসা জানাচ্ছি আবার, যে অভূতপূর্ব একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি মনে করি আমার সময় আপনার সাথে সাহায্য দেবেন,
অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠানটা পরিচালনা করা হয়েছে। আপনার তাদেরকে আমাদের একটা ক্লস আমরা হাত মিলিয়ে সবাইকে দিয়ে আজকে ধন্যবাদ তোমাদের সবাইকে। আর একটা কথা শেষ করছি, একটা কথা বললে আমরা এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক দেখেছি, দামি নামানিক থিঙ্ক তারা গত 40-50 বছর করছেন। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে সমাজে খুব বেশি একটা সুফল বেরোচ্ছে বলে মনে করে না। তার বিরুদ্ধে অনেক এলিগেশন, তারা একটা এজেন্ডা একজনে লাইন টো করেন, ওইটা আমি বিশ্বাস করি। আমার প্রত্যাশা আজকে সর্বশেষ প্রত্যাশা, আশা এবং প্রার্থনা, আজকে যে সব অনুষ্ঠানটা করা হলো এই ভুলে যায় বারবার রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম, এটা সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ফোরাম হিসেবে কাজ করবে। কোনো এজেন্ডা নেবে না, তারা কারো পক্ষে কথা বলবে না, তারা প্রতিবাদের কণ্ঠ হিসেবে কাজ করবে, প্রতিরোধের কণ্ঠ হিসেবে দেশের বিরুদ্ধে। এবং তা যদি না হয়, তার নিরপেক্ষ বজায় রাখতে না পারে, কোনো যদি আপনার কারো পক্ষে বা বিপক্ষে কাজ বলে, ইট উইল ডাইস ন্যাচারাল ডেথ। এটা আমি আশা করব এবং ধন্যবাদ জানাতে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শুধু আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষে এখন শেষ করার আগে আমি দুই একটা কথা বলে নিতে চাই। সেটা হলো, এই সেমিনারই ছিল RRSF এর প্রথম যাত্রা এবং এখানে অনেক ভুল ত্রুটি আপনারা হয়তো লক্ষ্য করেছেন। অনেক সময় স্লাইড দেখানো যায়নি, কিছু কিছু কোঅর্ডিনেশন বা সমন্বয়ের অভাব ছিল। আমি এই RRSF এর টিমের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার তেমন কোনো কথা পুনরায় বলার কোনো ইচ্ছা নাই, কেননা এত বেশি আলোচনা হয়েছে, আর এখন বেশি দেরি করলে খাওয়া ঠান্ডা হয়ে যেতে পারে। সেজন্য আমি আর খাওয়াটা ঠান্ডা করতে চাই না। আজকে যত বক্তব্য হয়েছে তাতে আমাদের সবাইকে আবার জাগিয়ে তুলেছে, আমাদের ভেতরকার বিবেককে জাগিয়ে তোলার জন্য যে বক্তারা যা বলেছেন, যারা শ্রোতাদের মধ্যে দিয়ে যে সমস্ত জ্ঞানগর্ভ কথা আমাদেরকে আজকে বলে গেছেন, তাতে এইটুকু বোঝা যায় যে আমরা এই ফোরামের মাধ্যমে একটা ভালো মেসেজ, একটা বার্তা সবাইকে দিতে পেরেছি এবং সেটা নিরপেক্ষভাবেই দিতে পেরেছি বলে আমার ধারণা। আমি আজকে সকালবেলা আসার পরে আমি যখন ঘোরাফেরা করছিলাম তখন কিছু মানুষের সঙ্গে আমার কথাবার্তা হয় এবং সেই সময় সেই কথাবার্তায় আমি অনুভব করি যে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের জাতির সামনে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আসছে, তা নিয়ে একটা পক্ষ হায়ের ভোট দেওয়ার জন্য উন্মুখ এবং এটা আমাকে আশান্বিত করেছে। কিন্তু এমন মানুষও দেখেছি যারা একটু কনফিউজড। তারা বলছে যে হ্যাঁ বা না ভোট এর ফলাফল বা কনসিকুয়েন্স কি হবে সেটা তারা পুরোপুরি বুঝতে পারছে না। এখন আমি একটু সহজ করে জিনিসটাকে বলতে চাই। আমি এই জুলাই চার্টার বা সনদ একটা কাগজের টুকরা না, এটা একটা প্রতিজ্ঞা এবং এই সেই দলিল যা নিশ্চিত করে যে গণ অভ্যুত্থানের আত্মত্যাগটা বৃথা যাবে না। হ্যাঁ ভোট দেওয়ার অর্থ হলো এমন একটি ব্যবস্থা বেছে নেওয়া যেখানে কোনো ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বা আইন বেশি শক্তিশালী, কোনো ব্যক্তি নয়। আর না ভোট দেওয়া মানে আমরা যদি না ভোটের এই পছন্দটি বুঝতে না পারি, তার মানে হলো আমরা সেই অতীতের সেই ভুলগুলোতে ফেরত যাব যেখানে আমরা নিজেরাই ভোট দিয়ে স্বৈরাচার তৈরি করব। আর আজকে আমি সবাইকে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণার আগে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার টিম মেম্বারদের, যাদের নিরলস চেষ্টার এই ফল এই সেমিনার। আমি একটা অনুরোধ করব আমার টিম মেম্বারদেরকে উপরে আসার জন্য, যাতে আমার বক্তব্য
পরিসমাপ্তির পরে আমরা সম্মিলিতভাবে একটা ছবি তুলে রাখতে পারি আমাদের এই যাত্রার একটা ইতিহাস গড়ার জন্যে। এখানে যারা আছেন তার মধ্যে মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, ছাত্ররা আছেন, মহিলারা আছেন। আমার মতে মোটামুটি সব স্তরের যারা এখানে এসে এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা এখান থেকে একটা প্রতিজ্ঞা নিয়ে বিদায় নিই যে আমরা ঐক্যবদ্ধ থাকব এই প্রতিজ্ঞায় যেন আমরা বাংলাদেশকে একটা মহান রাষ্ট্রে পরিণত করতে পারি, যার যোগ্যতা আমাদের আছে। RSF জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।